আপনি জিতবেন কিনা এটা নিয়ে আপনি কত ভাগ নিশ্চিত? হারাই দেয়া হয়েছে বলা যায়। 2011 সালে উনি গুম হত্যা হন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তানজিলা টুইঙ্কেল আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম ফেস দ্য পিপলের স্পেশাল সেগমেন্টে। এমন কিছু মহিষী নারী আছেন যারা দীর্ঘ সংগ্রাম, লড়াই, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়েই এই জীবনটাই তারা পার করে দিয়েছেন রাজনীতির মাঠে এবং নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রত্যয়। তো তেমনই একজন সংগ্রামী নারীর গল্প শুনবো আজ আমরা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা। প্রথমত আপনি জিতবেন কিনা এটা নিয়ে আপনি কত ভাগ নিশ্চিত? আসলে এটা তো বলা মুশকিল। প্রথম যখন আমি যশোর 2-এ আমাদের দল বিএনপি থেকে আমি মনোনীত প্রার্থী ছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। অল্প কিছু ভোটের ব্যবধানে আমি হেরে যাই। আমি আশাবাদী যে সব কিছু যাচাই বাছাই করেই আমাকে মনোনয়ন দেয়া হয়েছিল। আমি আমার সর্বোচ্চটা দিয়ে লড়েছি। হারাই দেয়া হয়েছে বলা যায়। তো আপনার যে পরিকল্পনাটি আছে কিংবা আপনি যেভাবে এগিয়ে যেতে চান সামনের দিকে, সে বিষয়টি যদি আমাদের সাথে একটু বলতেন। দেখেন, বিষয়টা হচ্ছে সংরক্ষিত নারী আসন। এখানেই কিন্তু একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম বলতে পারেন। সেটা হচ্ছে আমি একদম তৃণমূল পর্যায় থেকে আমি কাজ করে এসেছি দীর্ঘ 17 বছর। এর পিছনে আমার একটু ব্যাকগ্রাউন্ড আছে, এটা বলতেই হয়। আমার হাজব্যান্ড উনি বিএনপি করতেন, বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। 2011 সালে উনি গুম হত্যা হন। তারপরেই সক্রিয়ভাবে আমার রাজনীতিতে আসা। সেই থেকে আমি একদম তৃণমূলের সাথে আমি রাজনীতি করে এসেছি এবং বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকতা সব কিছু পার হয়েই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দল আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সেইখানে আমি লড়াই করেছি, আমার সর্বোচ্চটা দিয়ে আমি লড়াই করেছি এবং জনগণও আমাকে সাপোর্ট দিয়েছে। আমার এখানে আমি প্রায় 1 লাখ, প্রায় 1.5 লাখ ভোটের, মানে 1,46,000 ভোট আমি পেয়েছি। এটা কিন্তু কম নয়। কিছু ভোটের ব্যবধানে আমি হয়তো সংসদে আমি সরাসরি নির্বাচনের মাধ্যমে যেতে পারিনি, তবে আমি আশাবাদী যে নিশ্চয়ই দল আমাদের যশোর 2 আসনকে আবারও পুনর্গঠিত করবার জন্যে এবং দলের আমার যে নির্বাচনী ইশতেহার ছিল, আমি যে নির্বাচনী তাদেরকে যে জনগণকে যে কথা দিয়েছিলাম, সেটি যদি দল আমাকে নির্বাচিত করেন তাহলে সেগুলো আমি পূরণ করতে পারবো বলে আমি ভীষণভাবে আশাবাদী। যদি এবার নবীনদেরকে আসলে সুযোগটি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে নবীনরা হয়তো বা আপনাদের মতো কিংবা আপনাদের মতোই সেই পথটিকে ধরে হয়তো বা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে কিংবা এগিয়ে যাবে, কিংবা সেই বিষয়ে আপনি আসলে কতটুকু প্রত্যাশী? এইখানে আমার ছোট্ট একটা ডিবেট আছে আপনার সাথে। নবীন আর প্রবীণের যে কথাটা বললেন, এটা আসলে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। কারণ হচ্ছে কাজের সাথে সম্পৃক্ততাই হচ্ছে কাজ কতটুকু আপনি পারবেন, আপনার স্পৃহা, আপনার মানে উদ্দীপনা, আপনি কতটা আপনি মন থেকে আপনি কাজ করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। সেটা বয়স মানে নবীন আর প্রবীণ দিয়ে এমনটা হবে বলে মানে আমি মনে করি না। যে অনেক নবীন আছে যারা হয়তো কাজে সেইভাবে পৌঁছায় না কিংবা তারা কাজ করতে পারে না, এরকম আছে না। তবে আমরা অবশ্যই আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমরা চাই যে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের পেছন আসতে থাকুক এবং তাদেরও সম্পৃক্ততা বাড়ুক। আপনাদের সেকালের রাজনীতি এবং একালের রাজনীতির মধ্যে আপনার কি মনে হয় যে এবার নারী সংরক্ষিত আসনে যে নারীরা আসতে যাচ্ছেন, হয়তো এবার আপনাদের তুলনায় ভিন্ন ধারার কিছু কিংবা পরিবর্তন কি আপনার কাছে মনে হয়েছে কিনা? পরিবর্তনের যে ধারাটার কথা বলছেন, সেটা আসলে সেই পরিবর্তনটা আমাদের আমরা এই যে জেনজি বলে যাদেরকে, তাদের যে চিন্তাধারা, তাদের যে মানে চাওয়া পাওয়া, সেটাকে আমরা অগ্রাধিকার দিয়ে আমরা কিন্তু কাজ করবার চেষ্টা করছি। যে একটি সুন্দর সমাজ, মানে বৈষম্যতাহীন একটি সমাজ, যেখানে
কোনো বৈষম্য থাকবে না, নারী পুরুষের বৈষম্য, কাজের বৈষম্যতা। আমাদের কিন্তু আমরা নারীরা কাজ করতে এখন যেটা দেখছেন এটা অত সহজ ছিল না। আমরা কিন্তু অনেক চড়াই উতরাই পার করে এই পর্যন্ত আসতে হয়েছে। তার মানে আমার এখানে আসা 17 বছর আগের চিন্তা যদি আমি করি, সেই সময় রাজনীতিতে সম্পৃক্ত হওয়া কিন্তু সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, অনেক কঠিন ছিল। বিশেষ করে আমাদের মতো আমরা যারা সিঙ্গেল মাদার, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে অনেক বেগ পোহাতে হয়েছে, এবং আমি কিন্তু সেই চড়াই উতরাইগুলো পার করে আজ আমি এখানে সাবিরা নাজমুল। এটা কিন্তু বাস্তবতা। তো সেক্ষেত্রে আমাদের যারা নতুন প্রজন্ম যারা আসছেন, আমার মনে হয় আমাদের সাথে একটা সিমিলারিটি থাকবে। একেবারে যে অনেক বেশি পুরাতন তা কিন্তু নয়। আমাদের বাচ্চারা যারা আসছে, আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা যারা আসছে পরবর্তীতে নিশ্চয়ই ভালো অবদান রাখবে সমাজের। এবার যদি একটি শেষ প্রশ্ন করি, সেটি হচ্ছে, যদি আপনাকে বেছে নেওয়া না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যে কার্যক্রমগুলো আছে পরবর্তীতে আপনি পরিকল্পনার সাথে আসলে কিভাবে এগুলোকে নিয়ে এগিয়ে যেতে চান সেই বিষয়টি যদি বলতেন। দেখেন, দল আসলে এটা মনের ব্যাপার, দলকে ভালোবাসার ব্যাপার। দলের যে কার্যক্রম, এটার মধ্যে শুধুমাত্র আপনার চাওয়া পাওয়া তো অবশ্যই থাকবে। মানে মন থেকে যেটা করা, এটা কিন্তু একটা সেবামূলক কাজ। দল মানে একটা সেবার কাজ। সেবা যতটুকু করবেন আপনি জনগণকে মন থেকে করবেন, যেটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলেছেন মানব সেবাটা সবচেয়ে বড়। এটাও কিন্তু একটা সেবা। আমি কিন্তু সেবার ব্রত নিয়েই কিন্তু আমি রাজনীতিতে এসেছি, যে মানুষের জন্যে কাজ করেছে আগে, কিন্তু রাজনীতিতে আসলে একটা অনেক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়। সেই প্ল্যাটফর্মে থেকে আরও বেশি ভালোভাবে কাজ করা যায়। আমি সেবা মনে করেই কিন্তু আমি রাজনীতি করি। দলের নির্দেশনা, দলকে সুসংগঠিত করা এবং মানব সেবা। মানুষের দুঃখে যদি, মানুষের সুখ দুঃখে যদি আপনি সাথী হতে পারেন, তাহলে এর মধ্যে যে কি আত্মসন্তুষ্টির ব্যাপার আছে, এটি যারা করে মন থেকে তারাই জানে।